আমেরিকার কূটনীতিকদের সাথে জামায়াতের হঠাৎ সাক্ষাৎ, এর রহস্য কী? এর পেছনে কি ডক্টর ইউনূস? এই সাক্ষাৎ তো বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথেও হতে পারত। আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে আমেরিকার কূটনীতিকদের সাথে কোনো সাক্ষাৎ হয়েছে কিনা? তাহলে জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ব্যারিস্টার নকিবের সাথে আমেরিকার ডিপ স্টেটের কূটনীতিকদের সাথে যে সাক্ষাৎ হয়েছে সেটা কেন গোপন রাখা হচ্ছে? তাহলে জামায়াত এবং আমেরিকা কোনো চুক্তি হয়েছে কিনা? জামায়াতের সাথে আমেরিকার কোনো সমঝোতা হয়েছে কিনা? কি সমঝোতা হয়েছে? তবে একটা জিনিস স্পষ্ট, আমেরিকার দ্য পিওর পোস্ট, ওয়াশিংটন পোস্ট না, পিওর পোস্ট পত্রিকায় একটি প্রতিবেদন ছেপেছে জামায়াতের সাথে গত 26 সেপ্টেম্বর। সেখানে জামায়াতের বেশ কিছু প্রশংসা করা হয়েছে। জামায়াতের সংগঠনের বৈশিষ্ট্য দেওয়া হয়েছে সেখানে এভাবে: জামায়াতের 70% সদস্য, দলীয় সদস্য উচ্চশিক্ষিত। তারা সারা ওয়ার্ল্ডের ডিপ্লোম্যাটিক ম্যানার্সের ব্যাপারে বেশ ওয়াকিবহাল। পৃথিবীর সাথে সম্পর্ক বজায় রাখা, মানুষের সাথে সম্পর্ক বজায় রাখা, নতুন মানুষের সাথে মেশা, এসব ক্ষেত্রে জামায়াতের ম্যানার্স। এটা হলো পিওর পোস্ট পত্রিকার। পিওর পোস্ট পত্রিকাটা কিন্তু আপনার দৈনিক পত্রিকা না, উইকেন্ড। এরপরে সেখানে আরও বলা হয়েছে আপনার জামায়াতের লোকরা বাংলাদেশের 17 বছর ফ্যাসিস্টের শাসনে, 17 বছর আমরা কেন বলি? ফ্যাসিস্টের প্রস্তুতি, ইমোনিউ সরকার ছিল ফ্যাসিস্টের প্রস্তুতি সরকার, সাপোর্টিভ সরকার, আর হাসিনা ছিল সরাসরি ফ্যাসিস্ট। যেমন মইনিউ, সিপিবি ছিল সাপোর্টিভ ফ্যাসিস্ট। এরপরে বলা হয়েছে সেখানে জামায়াত এই 17 বছরের ফ্যাসিজমে সবচাইতে বেশি নির্যাতিত ছিল। শুধু শারীরিক মানসিক নির্যাতন নয়, তাদের পরিবারগুলোকে তছনছ করে দেওয়া হয়েছে। এরপরে ডেমোক্রেটিক, এখানে বলা হয়েছে বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে, যতগুলো সবচাইতে ডেমোক্রেটিক রাজনৈতিক দল হলো জামায়াত। এটা আমেরিকার সবচাইতে বড় প্রশংসা। এই প্যারাতে লিখতে গিয়ে তারা লিখেছে যে ফ্যাসিস্ট এবং পতিত আওয়ামী লীগ চলছে সম্পূর্ণ একদলীয় ডিক্টেটরশিপ এবং বাকশালের আলোকে, পারিবারিক নেতৃত্ব, এইসব যেখানে শেষ কথা। বিএনপির ব্যাপারে বলেছে দ্বিতীয় প্রজন্ম আসবে এমন পরিস্থিতি চলছে এবং দ্বিতীয় প্রজন্মের রাজনীতিও নেতৃত্ব নিতে যাচ্ছে, অর্থাৎ পারিবারিক প্রথাকে বজায় রেখেই বিএনপি সামনে অগ্রসর হচ্ছে। নেতৃত্ব তৈরি এবং বাছাইয়ের ক্ষেত্রে আওয়ামী লীগ যে পদ্ধতি মেনটেন করে তার মধ্যে 2-1টি ব্যতিক্রম ব্যতীত একই পদ্ধতি মেনটেন করে বিএনপি। তবে এখানে আবার একটি কথা বলা হয়েছে, সেটা বলা হয়েছে যে আওয়ামী লীগ নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে হিংস্রতাকে প্রাধান্য দেয়, আর বিএনপি প্রাধান্য দিয়ে থাকে সাধারণত অ্যান্টি কালচারাল, অ্যান্টি ইসলামিক টাইপের। এটা কিন্তু অনেকের কাছে খারাপ মনে হলেও আমার কাছে কিন্তু খুব গবেষণাধর্মী পয়েন্ট মনে হয়েছে। কারণ হলো, যখন বিএনপি দেখেন, সত্য কিন্তু বিএনপির মহাসচিব বাছাই করা হয় কোথায় থেকে? দেখবেন ভাড়া নিয়ে আসা হয় ভাসানী থেকে, আওয়ামী লীগ থেকে। কে মোবাইদুর রহমান, শাহ মোয়াজ্জেম, তারপরে মির্জা ফখরুল ভাসানী থেকে আসছে না, সব বাইরে থেকে আসে। কি সমঝোতা হইল দেখেন আমরা। এরপরে আছে আপনার এই যে নেতৃত্বে আপনার, অথচ এই জন্মের পর থেকে জামায়াত ইসলাম সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি মেনেই তারা নেতৃত্ব নির্বাচন করে। সে আপনার তাদের অঙ্গ সংগঠন শিবির বলেন বা শিবির, ইসলামী ছাত্র শিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন বা বাংলাদেশ জামায়াত ইসলাম, তারা নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে
সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতি অবলম্বন করে, তাদের পারিবারিক কোনো সংযোগ নেই। এইভাবে প্রশংসা, আরও কিছু আছে পয়েন্ট, বলি শেষ করে ফেলি। এরপরে আছে আপনার এরপরে দেখেন জামায়াতের মধ্যে তারা যা লেগেছে, দুর্নীতির সংশ্লিষ্টতা অত্যন্ত কম। যদিও দুর্নীতি করার সুযোগ খুব একটা তারা পায়নি, কিন্তু দেখেন 2000 সালে কিন্তু তাদের দুজন মন্ত্রী ছিল, হ্যাঁ, গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিল। একজন ছিলেন শিল্প কৃষিমন্ত্রী, আরেকজন ছিলেন আপনার সমাজ কল্যাণ মন্ত্রী। হ্যাঁ, কিন্তু সেখানে তাদের প্রচুর সুনাম রয়েছে, তাদের দুটি মন্ত্রণালয়, এবং তারা প্রচুর কাজ করেছে, যেটা এখনও ভিজুয়াল, তারা যে কাজগুলো করেছে। তো এই কারণে তাদের মন্ত্রণালয়ে খুঁজে কোনো দুর্নীতি পাওয়া যায়নি। শেখ হাসিনা অনেক চেষ্টা করেছেন, কিন্তু এই দুই মন্ত্রীর মন্ত্রণালয় এবং মন্ত্রীর বিরুদ্ধে কোনো দুর্নীতি তারা খুঁজে পায়নি। কারণ বিএনপি কখনোই আত্মরক্ষা করতে পারে না, মানে আত্মরক্ষার কৌশল তাদের আন্তরিকতা নাই, অথবা তারা জানে না, দুইটাই হতে পারে। তারা জানেও না, আন্তরিকতাও নাই। আপনার দেখেন খালেদা জিয়ার মতো একজন বিস্ময়কর অসাধারণ সৎ নেত্রীকে জেলে ঢুকিয়েছে বিএনপির নেতৃবৃন্দ, রেস্ট অফ দ্য লিডার্স কিন্তু তাকে মুক্ত করতে পারেনি। হ্যাঁ, এটা একটা ব্যর্থতা। এরপরে আপনার বিএনপির মহাসচিব আমেরিকাতে গেলেন ডক্টর ইউনূসের সাথে, সেখানে তাকে হেনস্থা করা হয়েছে, অথচ সেখানে তাদের বড় সংগঠন আছে। দুটি কারণ ঘটেছে: এক, সেখানের নেতৃত্ব বিক্রি হয়ে গেছে আওয়ামী লীগের কাছে, তারা এখানে আসেনি। দুই, তারা বিভ্রান্ত হয়েছে, তাদের মধ্যে সচেতনতা নাই। কেন এই বিভ্রান্ত কি জামায়াত হতে পারতো না? জামায়াত তো তাদের নেতৃবৃন্দকে ঠিকই প্রোটেকশন করে নিয়ে গেছে। অর্থাৎ বিএনপি আত্মরক্ষা করতে পারে না, মানুষকে রক্ষা করতে কীভাবে পারবে? 2006 সালে 28 অক্টোবর ক্ষমতায় ছিল তারা, এতগুলো মানুষকে লগি বৈঠা দ্বারা পিটিয়ে মেরে ফেলেছে। বিএনপি সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারে না। অর্থাৎ বিএনপির হাতে ক্ষমতাও নিরাপদ না, দেশও নিরাপদ না। সরি, এটা লেখে নাই পত্রিকা, এটা আমি বলছি। হ্যাঁ, তারপরে অ্যাডভান্স লিটারেচার, অ্যাডভান্স অ্যান্ড ইন্টেলেকচুয়াল, তাদের মধ্যে অ্যাডভান্সমেন্ট আছে, তারা অগ্রগামী চিন্তা করে থাকে। এরপর আপনার দেখেন তরুণদের সাথে কানেকশন করতে পারা, জামায়াতের প্রতি তরুণরা খুব কানেক্টেড। এই কথা প্রশংসা করতে গিয়ে আমেরিকার পত্রিকা ডাকসুর ইলেকশনের কথা উল্লেখ করেছে। তারা বিপুল ভোটে স্টুডেন্ট ইউনিয়নগুলোতে জিততে চলেছে। বিএনপি ঠিক আওয়ামী লীগের স্টাইলে পরাজয়ের সম্ভাবনা দেখে তাদের নির্বাচনগুলো বন্ধ করে দিয়েছে। এই কারণে এই জামায়াতের মধ্যে ভীরুতা নেই। এইটাই হলো কি পয়েন্ট, যে তরুণ নেতৃত্ব জামায়াতের দিকে ঝুঁকে যাচ্ছে। বিএনপির জন্য ব্যর্থতা সারা দেশ। এই কারণে তারা জামায়াতের প্রতি যথেষ্ট আশাবাদী। এখন প্রশ্ন হলো, তাদের সাথে কি সমঝোতা হয়েছে জামায়াতের সাথে? ডক্টর ইউনূস কেন জামায়াতকে নিয়ে গেলেন, কেন এবার বিএনপিকে নিলেন? এখন কথা হলো, যদি একা জামায়াতকে নিয়ে যায় তাহলে সারা দেশে এটা নিয়ে একটা প্রশ্ন উঠবে। এই কারণে তারা বিএনপি থেকেও দুজনকে নিয়ে গেছে। তবে আমার একটা ধারণা, জামায়াতের সাথে আমেরিকার একটা চুক্তি হয়ে, এরপরে তারেক রহমানের কিন্তু ভিসা কিন্তু আমেরিকা বন্ধ করে দিছে। ঠিক আছে, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।